মনোবিজ্ঞানের অনলাইন ভার্চুয়াল ক্লাসে আবারও সবাইকে স্বাগতম। আমি মনিরা রহমান মনি, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরখাদা, খুলনা। আশা করি আমার মনোবিজ্ঞানের সকল শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মনোভাবের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। মনোভাবের সংজ্ঞাতে আমরা যেটা দেখেছি যে মনোভাব হলো কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে যাবার পূর্ব প্রস্তুতি, অর্থাৎ কোনো কিছুর কোনো বিষয়, ব্যক্তি বা ঘটনার পক্ষে বা বিপক্ষে যাবার মানসিক এবং দৈহিক প্রস্তুতিকে মনোভাব বলে। এবং মনোভাবের বৈশিষ্ট্য আমরা যেটা দেখেছি, তো মনোভাব হলো জন্মগত নয়। মনোভাব মোটামুটি দীর্ঘস্থায়ী হয়। মনোভাব ব্যক্তির সাথে পরিস্থিতির সম্পর্ককে বোঝায়। মনোভাবের আওতায় শুধু ব্যক্তি নয়, ক্ষুদ্র ও বৃহৎ গোষ্ঠীও থাকতে পারে। মনোভাব সর্বদাই লক্ষ্যাভিমুখী, অর্থাৎ মনোভাবের লক্ষ্য বা উদ্দেশ্য আছে। মনোভাবের সাথে আবেগ ও অনুভূতি জড়িত এবং মনোভাব কি থেকে প্রচ্ছন্ন থাকে, অর্থাৎ মনোভাব সেটা বাইরে থেকে দেখা যায় না, মনোভাব প্রচ্ছন্ন থাকে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো মনোভাবের গঠন সম্পর্কে। আমরা পূর্বেই বলেছি যে আমরা মানুষ হিসাবে সামাজিক মানুষ এবং সামাজিক পরিবেশে আমরা বেড়ে উঠি, এবং সামাজিক পরিবেশে বেড়ে উঠতে গেলে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো মনোভাব গড়ে ওঠে, এবং এই মনোভাবগুলি গড়ে ওঠে বিভিন্ন মাধ্যমে। বিভিন্ন শিক্ষণ প্রক্রিয়া, বিভিন্ন অবস্থা বা উপাদানের মাধ্যমে, বা কিছু শর্ত, সেই শর্তের প্রেক্ষিতে আমাদের মনোভাবগুলি গড়ে ওঠে। আমরা এখন এই মনোভাবের গঠন সম্পর্কে জানতে গেলে প্রথমে যে বিষয়টা আমরা জানব তা হলো মনোভাবের শিক্ষণ প্রক্রিয়া, অর্থাৎ যেসব শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে মনোভাব গঠিত হয় সেগুলি আমরা জানব। প্রথমে যে বিষয়টি আছে যে চিরায়ত সাপেক্ষীকরণ, অর্থাৎ ক্লাসিক্যাল কন্ডিশনিং। চিরায়ত সাপেক্ষীকরণ বা ক্লাসিক্যাল কন্ডিশনিং। করণ শিক্ষণ, অনুকরণ ও মডেলিং। তাহলে আসো শিক্ষার্থীরা আমরা এখন দেখে নেই যে এই শিক্ষণ প্রক্রিয়াগুলি কিভাবে আমাদের মনোভাব তৈরি করতে সাহায্য করে। প্রথমে আমরা যেটা আলোচনা করব চিরায়ত সাপেক্ষীকরণ বা চিরায়ত সাপেক্ষণ, ক্লাসিক্যাল কন্ডিশনিং। চিরায়ত সাপেক্ষণের যে মূলনীতিটা, সেই মূলনীতিটা হলো পূর্বে যে প্রতিক্রিয়াটি একটি স্বাভাবিক উদ্দীপক দ্বারা সৃষ্টি হতো, এই স্বাভাবিক উদ্দীপকের সাথে একটি নিরপেক্ষ উদ্দীপক জুড়ে দেওয়া হলে নিরপেক্ষ উদ্দীপকটিও সে প্রতিক্রিয়া তৈরি করতে সক্ষম হয়। আমরা আবার একটু দেখে নিই। পূর্বে যে প্রতিক্রিয়াটি একটি স্বাভাবিক উদ্দীপক দ্বারা সৃষ্টি হতো, এই স্বাভাবিক উদ্দীপকের সাথে একটি নিরপেক্ষ উদ্দীপক জুড়ে দেওয়া হলে নিরপেক্ষ উদ্দীপকটিও সেই প্রতিক্রিয়া তৈরি করতে সক্ষম হয়। এটা চিরায়ত সাপেক্ষণের মূলনীতি। তবে সমাজ মনোবিজ্ঞানী আর্থার স্ট্রাস এবং তার সহযোগীদের মতে যে মনোভাবের ক্ষেত্রে শিক্ষণের ব্যাখ্যা প্রদান করে। এই শিক্ষণ প্রক্রিয়াটা চিরায়ত সাপেক্ষীকরণের মনোভাবের ক্ষেত্রে কি ধরনের ব্যাখ্যা হতে পারে। তারা বলেন যে যদি মনোভাব সৃষ্টিকারী কোনো ঘটনার সাথে একটি উদ্দীপককে যুগপৎভাবে বা একসাথে কয়েকবার উপস্থাপন করা হয়, তাহলে ওই উদ্দীপকটি পরবর্তী সময়ে উল্লেখিত মনোভাব উদ্রেক করবে। আমি আবারও বলছি, যদি মনোভাব সৃষ্টিকারী কোনো ঘটনার সাথে একটি উদ্দীপককে যুগপৎভাবে বা একসাথে উপস্থাপন করা যায়, তাহলে ওই উদ্দীপকটি পরবর্তী সময়ে উল্লেখিত মনোভাব উদ্রেক করবে। আমরা এই চিরায়ত সাপেক্ষীকরণটাকে একটু বোঝানোর জন্য একটি উদাহরণ দিতে পারি। যেমন আমরা একটু চিত্রের মাধ্যমে যাই, চিত্রের সাহায্যে আমরা উদাহরণটা বুঝবো। প্রথম চিত্রটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটি শিশু খরগোশ নিয়ে খেলা করতে খুব পছন্দ করে, অর্থাৎ খরগোশকে সে খুব পছন্দ করে, তার ভালো লাগে, সে খরগোশকে ভয় পায় না। এখানে খরগোশটি নিরপেক্ষ উদ্দীপক, এবং এই উদ্দীপকটি স্বাভাবিকভাবে শিশুর মধ্যে ভয়ের সৃষ্টি করে না। খরগোশটি দ্বারা শিশু কোনো ভয় পায় না। এবং দ্বিতীয় চিত্রটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিশুটি ঘণ্টাধ্বনির উচ্চ শব্দটাকে সে খুব ভয় পায়, অর্থাৎ উচ্চ শব্দটা শিশুটি পছন্দ করে না। এখানে উচ্চ শব্দটি হলো স্বাভাবিক উদ্দীপক বা সাপেক্ষ উদ্দীপক, যে উদ্দীপকটি কি শিশুর মধ্যে স্বাভাবিকভাবে ভয়ের সৃষ্টি করে। এবং পরবর্তীতে আমরা 3 নম্বর চিত্রটাতে যেটা দেখতে পাচ্ছি যে
যখন শিশুটার সামনে প্রথমে খরগোশ উপস্থাপন করা হবে, খরগোশ উপস্থাপনের কয়েক সেকেন্ড পরে উচ্চ ঘণ্টাধ্বনির উচ্চ শব্দটা তার সামনে উপস্থাপন করা হবে এবং এভাবে কয়েকবার উপস্থাপন করা হবে। প্রথমে খরগোশ এবং পরবর্তী কয়েক সেকেন্ড পরে উচ্চ শব্দ উপস্থাপন করা হবে। এভাবে খরগোশ এবং উচ্চ শব্দটা কয়েকবার উপস্থাপন করার ফলে 4 নম্বর চিত্রে আমরা যেটা দেখব যে যখন শিশুটির সামনে শুধু খরগোশ উপস্থাপন করা হয়, খরগোশটা উপস্থাপন করা হয়, তখন শিশুটি ভয়ে চিৎকার করে উঠবে। এই উদাহরণ থেকে আমরা যেটা বুঝতে পারি যে প্রথমে শিশুটি খরগোশটাকে ভয় পায় না, খরগোশটাকে ভয় পায় না, সে খরগোশকে পছন্দ করে, অর্থাৎ খরগোশের প্রতি তার একটা ইতিবাচক মনোভাব রয়েছে। এবং আবার যে উচ্চ শব্দটা, ঘণ্টাধ্বনির যে উচ্চ শব্দটা, সেটা সে পছন্দ করে না, অর্থাৎ সে ভয় পায় এবং এই উচ্চ শব্দের প্রতি তার একটা নেতিবাচক মনোভাব রয়েছে। এবং পরবর্তী সময়ে যদি এই খরগোশ এবং উচ্চ শব্দ একই সাথে কয়েকবার উপস্থাপন করা হয়, এর ফলে দেখা যাবে যে শুধু যখন তাকে খরগোশ উপস্থাপন করা হলো, তার সামনে খরগোশ উপস্থাপন করা হলো, তখন সে ভয়ে চিৎকার করে ওঠে, অর্থাৎ খরগোশের প্রতি তার একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়ে যায়, ভয় সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ আমার খরগোশের প্রতি প্রথম ইতিবাচক মনোভাব ছিল, ইতিবাচক মনোভাব থাকার ফলে পরবর্তী যখন আমি সাপেক্ষণ করলাম, হ্যাঁ, সাপেক্ষণের ফলে আমার এই খরগোশের প্রতি আবার নেতিবাচক মনোভাব তৈরি হয়ে যায়। অর্থাৎ আমরা বলতে পারি যে চিরায়ত সাপেক্ষণের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইতিবাচক বা নেতিবাচক মনোভাবটা তৈরি করতে সক্ষম হব। আমরা আরেকটি উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি বিষয়টা, যে ধরো তোমার পছন্দের কোনো ব্যক্তির সাথে, তোমার পছন্দের কোনো ব্যক্তি যার প্রতি তোমার ইতিবাচক মনোভাব রয়েছে, এবং এই পছন্দের ব্যক্তির সাথে তুমি যখন অপরিচিত একজন ব্যক্তিকে দেখবে, যার সম্পর্কে তুমি জানো না বা যার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই, এখন তোমার পছন্দের ব্যক্তির সাথে তুমি যখন এই অপরিচিত ব্যক্তিটাকে কয়েকবার দেখবে, কয়েকবার দেখার ফলে দেখা যাবে যে তোমার অপরিচিত ব্যক্তির প্রতি একটা ইতিবাচক মনোভাব তৈরি হয়ে গেছে। এবং আবার আবার হতে পারে এমন যে তুমি যাকে অপছন্দ করো, যাকে তুমি যার প্রতি তোমার নেতিবাচক একটা মনোভাব রয়েছে, যাকে তুমি পছন্দই করো না, তার সাথে তুমি অন্য একজন অপরিচিত একজন ব্যক্তিকে দেখলা। হ্যাঁ, তো এই ওই অপছন্দ ব্যক্তিটার সাথে তুমি যখন একটা অপরিচিত ব্যক্তিকে কয়েকবার দেখবা, দেখার ফলে দেখা যাবে যে ওই ব্যক্তির প্রতিও, অপরিচিত ব্যক্তির প্রতিও তোমার একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে মনোভাব তৈরির ক্ষেত্রে চিরায়ত সাপেক্ষীকরণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা পরবর্তীতে যে শিক্ষণ প্রক্রিয়াটা আলোচনা করব তা হলো করণ শিক্ষণ, অর্থাৎ অপারেন্ট কন্ডিশনিং। করণ শিক্ষণটা কি? করণ শিক্ষণ হলো যে শিক্ষণ প্রক্রিয়ায় প্রাণী ফলাফলের দ্বারা, অর্থাৎ পুরস্কার বা শাস্তির দ্বারা আচরণ শিক্ষা করে, তাকে করণ শিক্ষণ বলে। তাহলে যে শিক্ষণ প্রক্রিয়ায় আমি শাস্তি এবং পুরস্কার দ্বারা আমার আচরণটা শিক্ষা করব, সেটাই হলো করণ আচরণ। করণ আচরণের মূল শর্তটা হলো আমার সন্তুষ্টি বা পুরস্কার লাভ। হ্যাঁ, অর্থাৎ যে আচরণ করার ফলে আমার সেই আচরণটা পুরস্কার পাবে, হ্যাঁ, বা আমি সন্তুষ্টি অর্জন করব, মানুষের প্রশংসা অর্জন করব, তখন সে আচরণ করার প্রবণতাটা আমার বেড়ে যাবে। হ্যাঁ, যেমন ধরা যাক যদি বাবা মা ছোট বাচ্চাটাকে বলে, তার শিশুকে বলে যে তুমি যদি সত্যি কথা বলো তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে, আর যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। এখন শিশুটি সত্যি কথা বলার পরে দেখলো যে বাবা মা তাকে আদর করে, বিভিন্নভাবে প্রশংসা করে, তাকে বিভিন্ন রকম পুরস্কার প্রদান করা হয়, তখন ওই শিশুটির কি সত্য কথা বলার প্রবণতাটা বেড়ে যাবে, অর্থাৎ সত্য কথা বলার প্রতি তার একটি ইতিবাচক মনোভাব তৈরি হবে। আমরা আরেকটি উদাহরণ যেটা দিতে পারি যে শ্রেণীকক্ষে কোনো ছাত্রছাত্রী যদি পারফরমেন্স ভালো করে বা পরীক্ষায় যদি তার ফলাফল সে ভালো করে, তখন শিক্ষকরা যদি তাকে বিভিন্নভাবে পুরস্কৃত করে, তাকে বাহবা দেয়, তাকে বিভিন্ন ভালো ভালো প্রশংসা করে, তখন দেখা যাবে যে লেখাপড়ার প্রতি সেই ছাত্র বা ছাত্রী ওর আগ্রহটা বেড়ে যাবে, এবং এই আগ্রহ বেড়ে যাওয়ার মানে হচ্ছে তার পড়াশোনার প্রতি একটা ইতিবাচক মনোভাব তৈরি হবে। আর যদি শিক্ষকরা যদি কোনো স্টুডেন্টকে যদি অবজ্ঞা করে বা ভালো সময় না দেয়, ভালোভাবে না বুঝায়, হ্যাঁ, বা ছোট ছোট ভুলের কারণে যদি প্রয়োজনের থেকে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলে,
তাহলে দেখা যাবে যে সে পড়াশোনার প্রতি একটা আগ্রহ হারিয়ে ফেলবে বা পড়াশোনার প্রতি একটা নেতিবাচক মনোভাব তৈরি হবে। তাহলে করণ শিক্ষণ, এই যে পুরস্কার এবং শাস্তির যে বিষয়টা এবং পুরস্কার শাস্তিটা, তাহলে আমার কি হচ্ছে যে একটা মানুষের মনোভাব তৈরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং পরবর্তীতে আমরা যে শিক্ষণ প্রক্রিয়াটা আলোচনা করব তা হলো অনুকরণ ও মডেলিং। অনুকরণটা অনুকরণটা হলো আমি অন্যের আচরণ দেখে যে শিক্ষণটা অর্জন করি, অন্যকে দেখে, অর্থাৎ অন্যের আচরণটাকে আমি দেখে দেখে আমি যে আচরণটা আমার নিজের মধ্যে যে আচরণটা আমি শিখি। এই অনুকরণটা বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের মধ্যে বেশি দেখা যায়, অর্থাৎ শিশুদের বেশিরভাগ আচরণই শিশুরা বেশিরভাগ আচরণই শিখে থাকে এই অনুকরণের মাধ্যমে। সে ছোটবেলা আমরা যেটা দেখতে পারি, এই চিত্রটাতে আমরা দেখতে পারি যে একটা ছোট ছেলে শিশু বা একটা ছেলে বাচ্চা তার বাবাকে সে অনুকরণ করে, অর্থাৎ তার বাবা যেভাবে ফর্মাল ড্রেস পরে, টাই পরে, ওইরকম ভাবে সেও কি করে তার বাবার মতো করে শার্ট প্যান্ট বা টাই পরার চেষ্টা করে, বা তার বাবা যখন শেভ করে, শেভিং ক্রিম, ব্রাশ এগুলি নিয়ে সেও কি করে তার বাবার মতো করে শেভ করার চেষ্টা করে। আবার একটা মেয়ে বাচ্চা তার মাকে সে ফলো করে, তার মাকে সে অনুসরণ করে। তার মা শাড়ি পরে, কিভাবে শাড়ি পরে সেও চেষ্টা করে ভাবে তার মায়ের মতো শাড়ি পরতে। আবার তার মা রান্না বান্না করে বা সে ছোট ছোট হাঁড়ি পাতিল নিয়ে সেইভাবে রান্না করার চেষ্টা করে, মায়ের কাছাকাছিতে থাকার চেষ্টা করে। তো এই যে ছেলে এবং মেয়ে তার বাবা মাকে কি করে সে অনুসরণ করে, অর্থাৎ তারা এই শিশু বাচ্চারা বড়দের কথা বলা ভঙ্গি থেকে শুরু করে আশেপাশের সমস্ত কিছু তারা অনুকরণ করতে শিখে। এই অনুকরণটা আসলে সে শিখে একটা মডেলের মাধ্যমে, অর্থাৎ আদর্শ প্রতীকের মাধ্যমে। একটা শিশু যখন পরিবারে থাকে তখন পরিবারের সে বাবা মাকে মডেল হিসাবে নেয়, আদর্শ প্রতীক হিসাবে বেছে নেয়। এর পরবর্তীতে সে যখন বিদ্যালয়ে যায়, বিদ্যালয়ে যাওয়ার পরে তার পছন্দের শিক্ষককে সে মডেল হিসাবে বেছে নেয়। এবং এই শিশু থেকে শুরু করে এবং আমরা যারা একটু অ্যাডাল্ট বা আরেকটু বয়স বাড়ে তখন দেখা যায় যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে, একজনকে বা একাধিক লোককে আমরা একসাথে মডেল হিসাবে গ্রহণ করি। যেমন কেউ হয়তো সিনেমার কোনো তারকাকে সে মডেল হিসাবে নেবে, আবার কেউ হয়তো ফুটবল তারকাকে তার মডেল হিসাবে বেছে নেয়, বা কেউ হয়তো ক্রিকেট প্লেয়ার যারা আছে তাদের কাউকে হয়তো সে পছন্দ অনুযায়ী সে মডেল হিসাবে বেছে নেয় এবং সেই অনুযায়ী তার আচরণগুলি করার চেষ্টা করে। এবং সেই মডেলরা যেভাবে তাদের মনোভাবগুলি প্রকাশ করে, তারাও তাদের মতো সেভাবে মনোভাব প্রকাশ করতে চায়। এবং এই মডেলটা বেছে নেওয়ার পরে যে অনুকরণটা করে সেটা পর্যবেক্ষণ শিক্ষণের মাধ্যমে হতে পারে। যেমন সে যে মডেলটাকে বেছে নিল, সেই মডেল সে দেখবে যে সেই মডেল যদি কোনো আচরণ করার ফলে সে পুরস্কার পায়, তাহলে সেই আচরণটি সে করবে। আর তার মডেলকে যখন সে দেখবে যে কোনো একটা আচরণ করার ফলে সে শাস্তি পেল, তখন সে আচরণটি করা থেকে সে বিরত থাকবে। তাহলে আমরা বলতে পারি যে অনুকরণের মাধ্যমে আমাদের মনোভাব গড়ে ওঠে। তাহলে আমরা এখন যেটা আলোচনা করলাম যে শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মনোভাব গঠিত হয়। প্রথম হলো আমাদের চিরায়ত সাপেক্ষীকরণের মাধ্যমে, দ্বিতীয় করণ শিক্ষণের মাধ্যমে, তৃতীয় হলো অনুকরণ বা মডেলিং। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই আমার ক্লাস। সেই আগামী ক্লাস করা পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।